কি গুরুতর ঘটনা ঘটতে যাচ্ছে সেনাবাহিনীতে। এই মুহূর্তে দেশের ভেতরে বেশ কিছুটা চাপে রয়েছেন সেনাপ্রধান। তিনি মধ্যবর্তী অবস্থান নিয়ে ভারসাম্যের পথেই হাঁটছেন, কিন্তু সেনার ভিতরে তার বিরোধী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠছে। এবার বাংলাদেশের সম্ভাবনা দেখা দিয়েছে সেনা অভ্যুত্থানের। সেনা অভ্যুত্থান অথবা বিদ্রোহ করতে হলে সেনাবাহিনীর একটা বড় অংশের সমর্থন প্রয়োজন। সূত্র মারফত জানা যাচ্ছে, সেই কারণেই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান যোগাযোগ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা DGFI এর সঙ্গে। ঢাকায় সেনা অভ্যুত্থান হতে পারে, অভ্যুত্থানের পরিকল্পনার সমর্থন তিনি সেনারই একটি অংশ থেকে জোগাড় করার চেষ্টা করছেন। অবশেষে শুরু হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ইস্যু। পদত্যাগ অধ্যায় শুরু হয়ে যাচ্ছে, একের পর এক পদত্যাগের ঘটনা শুরু হয়ে যাবে এবং সেটা ফেব্রুয়ারিতেই শুরু হয়ে যাবে। আওয়ামী লীগ 1 ফেব্রুয়ারি থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে সরকার যখন এই কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ঠিক তখন বিএনপি এই কর্মসূচির পক্ষে অবস্থান জানান দিল। সামনে দেখবেন আরো অনেকেই পদত্যাগ করবে এবং কি দেখবেন এগুলো একসময় হাওয়া হয়ে যাবে। ইতিমধ্যে বাইরের যে চাপ তাদের উপর প্রভাব পড়েছে, তারা যদি এই পথ না ছাড়ে তাহলে তাদের এমনিতে লাইফ টাইম মনে করেন তাদের সেই চেয়ার থেকে তাদেরকে নামাবে এবং কি তারা লাঞ্ছিত হবে এবং কি তাদের ল্যাংটা করে দেশের জনগণ পিটাবে। তারা ইতিমধ্যে সেটি বুঝে গেছে। এমনিতে আস্তে আস্তে সব সমন্বয়ক বা যারা উপদেষ্টা আছে এগুলো পদত্যাগ করবে কিছুদিনের ভিতরে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে। ইউনূস সরকার শুরুতে যে অপ্রতিরোধ জনসমর্থন পেয়েছিল তা অনেকখানি কমে গেছে। রিপোর্টে আশঙ্কা করা হয়েছে এবছর নানামুখী রাজনৈতিক চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আগেরটা ছিল গণ অভ্যুত্থান, এবার বাংলাদেশের সম্ভাবনা দেখা দিয়েছে সেনা অভ্যুত্থানের। উল্লেখ্য, নিউজ বর্তমান আগে থেকে ইঙ্গিত দিয়ে আসছিল বাংলাদেশে নতুন করে সেনা বিদ্রোহ হতে পারে। এবার কার্যত সেটাই হতে পারে মোহাম্মদ ইউনূসের দেশে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, আবার একটা অভ্যুত্থানের পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশে। সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে কট্টরপন্থী মনোভাবাপন্ন ইসলামিক চিন্তাধারার সেনা আধিকারিকদের সঙ্গে বিরোধ লেগেছে প্রগতিশীলদের মধ্যে। অর্থাৎ বর্তমানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার অনুগামী। উল্টোদিকে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, যিনি কট্টরপন্থী চিন্তাধারায় বিশ্বাসী। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতিতে সেনাবাহিনীর লাগাম নিজের হাতে নিতে ষড়যন্ত্র করতে পারেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি ঢাকা সফরে আসা পাক গুপ্তচর সংস্থা ISI এর যে উচ্চপদস্থ কর্তারা এসেছিলেন তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। অপরদিকে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইছেন বাংলাদেশের দ্রুত নির্বাচন এবং একটা স্থিতিশীল সরকারের গঠন হোক, কিন্তু সেনাবাহিনীর একটা অংশ জামায়াতে ইসলামের সঙ্গে যোগসাজশ রেখে চলছে। এই অক্ষের কেন্দ্রে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। তিনি বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ ঢাকার মিরপুর সেনানিবাসের কমান্ড্যান্ট। একসময় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক আওয়ামী লীগ পন্থী ছিলেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন। হাসিনার আমলে নিজের কাজের জন্য পেয়েছেন সোর্ট অফ অনার সম্মানও পেয়েছিলেন এই সেনা আধিকারিক। জানা যাচ্ছে, বিক্ষুব্ধ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান এই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুল হকের সঙ্গে যোগাযোগ করছেন। সেনা অভ্যুত্থান অথবা বিদ্রোহ করতে হলে সেনাবাহিনীর একটা বড় অংশের সমর্থন প্রয়োজন। সূত্র মারফত জানা যাচ্ছে, সেই কারণেই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান যোগাযোগ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা DGFI এর সঙ্গে। তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি। পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে পাক গুপ্তচর সংস্থা ISI। তাদের মূল লক্ষ্য বর্তমান সেনাপ্রধানকে সরানো। জেনারেল ওয়াকারুজ্জামান আদর্শগতভাবে মধ্যপন্থী এবং তিনি পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়। পাশাপাশি তিনি ভারতের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে চলতে চান। তার মুখে ভারত বিরোধী কথা শোনা যায়নি। ওয়াকিবহাল মহল মনে করছে তিনি বাংলাদেশে ইসলামপন্থীদের অধিগ্রহণের বিরুদ্ধে। ফলে তার বিরুদ্ধে বিদ্রোহ করে ইসলামপন্থীদের একাংশ একটা সেনা অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করছে। প্রসঙ্গত, গত বছরের 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে উন্মত্ত আন্দোলনকারীরা কার্যত ঘিরে ফেলেছিল গণভবন, কিন্তু ঠান্ডা মাথায় শেখ হাসিনাকে গোপনে আকাশপথে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল জেনারেল ওয়াকারুজ্জামান। আবার তিনিই অশান্ত বাংলাদেশের আইন শৃঙ্খলাও সামলেছিলেন কড়া হাতে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র নেতা এবং জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন তদারকি সরকার গঠন করতে সাহায্য করেছিলেন। কিন্তু বর্তমানে নির্বাচন ইস্যুতে দুই পক্ষের মধ্যে বিরোধ লেগেছে। অপরদিকে সেনা প্রধান চাইছেন না পাকিস্তানি সেনাবাহিনীর বারবারন্ত। ফলে এবার তাকে সরাতে আবার একটা সেনা অভ্যুত্থান চাইছে ইসলাম কট্টরপন্থীরা। ফলে 6 মাসের ব্যবধানে যদি বাংলাদেশে আরো একটা অভ্যুত্থান হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই।
আওয়ামী লীগ যখন এই কর্মসূচি ঘোষণা করেছে তখন এই কর্মসূচির পক্ষে বিপক্ষে নানা রকমের আলোচনা চলছে। আওয়ামী লীগ যদি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা যদি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে, মাঠে নামে বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এটা মাহফুজ আলম, শফিকুল আলমের কথাই স্পষ্ট হয়েছে। যখন এই বিতর্ক চলছে তখন আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রীতিমতো বোমা ফাটালেন। তিনি বললেন, কোনো দলের কোনো কার্যক্রম পালনের বিপক্ষে আমরা নয়, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে যে কোনো দল তাদের কর্মসূচি পালন করতে পারবে। আওয়ামী লীগ যদি তাদের কর্মসূচি পালন করে, আওয়ামী লীগ যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে এখানে দোষের কিছু নেই। তারা দল হিসেবে যে কোনো কর্মসূচি ঘোষণা করা, পালন করার এখতিয়ার রাখে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকারের বিপক্ষে বিএনপি নয়, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। অর্থাৎ বিএনপির ভাষ্য স্পষ্ট করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা কি এরকম দাঁড়ালো যে আওয়ামী লীগের পাশে এসে বিএনপি দাঁড়ালো, এবং বিএনপি যখন আওয়ামী লীগের পাশে এসে দাঁড়ালো তখন ওই প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাহফুজ আলমের ওই কথাটা অনেকটা বুমেরাং হয়ে যাবে। মাহফুজ আলমের ওই কথাটা ধোপে টিকবে না, এমনটাও অনেকে বলছেন। মির্জা ফখরুলের এই কথাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। অনেকে একটু অতি উৎসাহী হয়ে বলবেন যে আওয়ামী লীগের পক্ষে মির্জা ফখরুল এক ধরনের দালালি করছেন, মির্জা ফখরুল আওয়ামী লীগের পক্ষে কেন কথা বলবেন? মির্জা ফখরুল কি আওয়ামী লীগের পক্ষে কথা বললেন নাকি গণতন্ত্রের পক্ষে কথা বললেন? এটা একটা বড় প্রশ্ন সামনে তখন এসে যাবে। মির্জা ফখরুল মূলত আওয়ামী লীগের পক্ষে কথা বলার, আওয়ামী লীগকে উদাহরণ হিসেবে দিয়েছেন, কিন্তু মির্জা ফখরুল আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি। তিনি মূলত গণতন্ত্রের সৌন্দর্যের কথা বলেছেন। গণতন্ত্রের সৌন্দর্যই হলো সব দল সমান সুযোগ সুবিধা অধিকার পালন করবে তাদের কর্মসূচি পালনে। সেখানে আওয়ামী লীগ দল হিসেবে যদি কোনো কর্মসূচি পালন করতে চায় তাহলে সেখানে বাধা দেওয়া এটা গণতন্ত্র বিরোধী। সরকার যদি বাধা দিতে চায় সরকার গণতন্ত্র বিরোধী হবে, এবং ওই আওয়ামী লীগকে যে ফ্যাসিস্ট বলা হচ্ছে সেই ফ্যাসিস্ট কর্মকাণ্ড এই সরকারও করবে। এই সরকার নিশ্চয়ই ফ্যাসিস্ট কর্মকাণ্ড করার জন্য আসেনি, এমনটাই আলোচনা হচ্ছে, এমনটাই মোটা দাগে মির্জা ফখরুলের কথার বিশ্লেষণ করলে সেটাই দাঁড়ায়। মির্জা ফখরুল যখন এই মন্তব্য করলেন তখন আওয়ামী লীগ নিশ্চয়ই তাদের আন্দোলনে কর্মসূচিতে একটা জোর পাবে। আরেকটা গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ যখন ফেব্রুয়ারির কর্মসূচি পালন করার ঘোষণা দিল, গত পরশু এই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, গতকালকে আমরা বিএনপিকে ঘোষণা দিতে দেখেছি। বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারিতে তারাও আন্দোলন করবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সরকারের নির্বাচন কেন্দ্রিক, মূলত দ্রুত নির্বাচনের আন্দোলন করবে বিএনপি। অর্থাৎ ফেব্রুয়ারিতে আওয়ামী লীগও মাঠে থাকবে, বিএনপিও মাঠে থাকবে। এটা দুই দলের সমঝোতার প্রেক্ষিতে হচ্ছে কিনা। আবার আজকে মির্জা ফখরুল যখন বললেন আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেওয়ার এখতিয়ার গণতন্ত্রের কারণে, সেই কথার প্রেক্ষিতে এটা কি দাঁড়াচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের এক ধরনের সমঝোতা সত্যি হয়ে গেছে? বিভিন্ন সূত্র, গতকালকের ভিডিওতেও বলেছি যে মধ্যপ্রাচ্যের একটা দেশে বিএনপি এবং আওয়ামী লীগের একটা বৈঠকের খবর কদিন থেকেই কানে ভাসছিল, বিভিন্ন দিকে আলোচনা হচ্ছিল যে তাদের মধ্যে একটা বৈঠক হবে, সেই বৈঠকে একটা সমঝোতা হবে। সেই সমঝোতা হচ্ছে ডক্টর ইউনূস সরকার যেভাবে ছাত্রদেরকে এবং জামাতকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, এক ধরনের জামাতিকরণ করছে। যেমন রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতকে পুনর্বাসন করা হচ্ছে, জামাতি লোকজনকে দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতি ভিসি প্রভিসি দেওয়া হচ্ছে। এরকম অভিযোগ কিন্তু বিএনপি তরফ থেকে রুহুল কবির রিজভী করেছেন। অর্থাৎ জামাত, তিনি বলার চেষ্টা করেছেন যে 111কে সেনা সমর্থিত সরকার বলা হতো, এটাকে, এই সরকারকে জামাত সমর্থিত সরকার বলা হবে কিনা সেই প্রশ্ন করার সময় এসে গেছে। এই আলোচনা যখন হচ্ছে তখন বিএনপি আওয়ামী লীগের সমঝোতা হয়ে গেলে আশ্চর্য হবার কিছু থাকবে না, কারণ আমরাও অনেক আগে আভাস দিয়েছিলাম এমন একটা সময় হয়তো আসবে যে ইউনূস সরকারের বিরুদ্ধে বিএনপি এবং আওয়ামী লীগ একাত্তা হয়ে নামবে। এই ইউনূস সরকারের গতিবিধি খুব একটা পজিটিভ, রাজনীতির জন্য পজিটিভ মনে হচ্ছে না রাজনীতিবিদদের। সেরকম আলোচনার প্রেক্ষিতে এরকম ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের হানিমুন বা মধু চন্দ্রিমা পিরিয়ড সত্যিই শেষ, এমন মন্তব্য করে রিপোর্ট দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। বলা ভালো, আইসিজি গত 2 দশকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যতগুলো রিপোর্ট দিয়েছিল তার প্রায় সবকটি সত্যি হয়েছে। ইউ ওয়াচ লিস্ট তালিকায় স্থান পাওয়া বাংলাদেশ নিয়ে সংস্থাটির 30 জানুয়ারির রিপোর্টে বলা হয়েছে, ইউনূস সরকার শুরুতে যে অপ্রতিরোধ্য জনসমর্থন পেয়েছিল তা অনেকখানি কমে গেছে। রিপোর্টে আশঙ্কা করা হয়েছে এবছর নানামুখী রাজনৈতিক চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস ও তার বাহিনী। বাংলাদেশে দ্রুত নির্বাচন দেয়া আর ভারত বিদ্বেষী মনোভাব না ছড়ানোর জন্য ইউনূস সরকারকে পরামর্শ দিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিপুল জনসমর্থন পেয়েছিল। এই সমর্থন ছিল আশাতীত, কিন্তু এখন সে সমর্থন অনেকখানি কমেছে, এতখানি কমেছে যার কারণে আইসিজি বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধু চন্দ্রিমার সময়টি সত্যিকার অর্থেই শেষ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে মানুষ এখন আর আশার বাণী শুনতে চায় না, চায় সুনির্দিষ্ট ফলাফল। এ বিষয়ে ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ কনসালটেন্ট থমাস ইয়ান বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধু চন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। রাজনৈতিক দলগুলো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করে এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে।
রিপোর্টটিতে বলা হয়েছে আওয়ামী লীগ তার দীর্ঘ শাসনকালে রাষ্ট্রযন্ত্রের বড় অংশের দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। দলটি এখন রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থানে চলে গেছে, যেটি অন্তর্বর্তী সরকারকে সাংবিধানিক, নির্বাচনী, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুযোগ এনে দিয়েছে। তবে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার যে ব্যাপক সমর্থন পেয়েছিল তা ম্লান হতে শুরু হয়েছে এবং অধ্যাপক ইউনূস এখন সুনির্দিষ্ট ফলাফল দেখানোর জন্য চাপের মুখে পড়ছেন। সরকার শুধু যে অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে মতপার্থক্য দূর করার সংগ্রাম করছে তা নয়, দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও লোকজনের সমালোচনার শিকার হচ্ছে তারা। রিপোর্টে বলা হয়েছে ইউনূস সরকার কিছু সংঘাতে জড়িয়ে ফেলেছে নিজেদের, আর একটি হলো রাজনৈতিক দলগুলোর সাথে সংঘাত। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির বিরোধের মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রিপোর্টটিতে বলা হয়েছে বিএনপির চাপে ডক্টর ইউনূস নির্বাচন কবে হতে পারে সেটি জানালেও সুনির্দিষ্ট দিনক্ষণ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কিছুই বলেনি, আর তাতেই বিএনপি ও সমমনা কয়েকটি দল থেকে চাপ বাড়ছে। আইসিজি বলছে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় যত এগোচ্ছে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুত সংস্কার কাজ শেষ করতে তত চাপে পড়ছে, আর সাধারণ মানুষ থেকে চাপ আসছে। কারণ ইউনূস সরকার সাধারণ মানুষের নিত্যদিনের যে প্রয়োজন সেগুলো মেটাতে পারছে না। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে না পারায় ডক্টর ইউনূসের প্রতি সাধারণ মানুষের সমালোচনা বাড়ছে চ্যালেঞ্জও। এবছর চ্যালেঞ্জগুলো আরো বাড়বে। কাদের থেকে চ্যালেঞ্জ আসবে? সংস্থাটি বলছে এখানে 4টি গ্রুপ আছে। 1, ডক্টর ইউনূস সরকারের বিরোধী রাজনৈতিক পক্ষ। 2, ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত ছাত্র নেতারা। 3, ইসলামিক গ্রুপগুলো যারা ডক্টর ইউনূসকে এতদিন সমর্থন দিয়ে এসেছিল। এবং সবশেষ, নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য মূল খেলোয়াড়রা। রিপোর্টটিতে এদেরকে বলা হয়েছে কি প্লেয়ার জকি। তবে নির্বাচনের দৌড়ে জিততে চাওয়া এই মূল খেলোয়াড় কারা সেটি রিপোর্টে বলা হয়নি। ইউনূস সরকার সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাকে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী মন্তব্য করলেও সংস্থাটির রিপোর্টে এ নিয়ে আশাবাদী মন্তব্য করা হয়েছে। রিপোর্টটিতে ইসলামী উগ্রবাদী পক্ষগুলোর বাড়ান্ত নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি ইসলামী উগ্রবাদীদের চাপের কারণে বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ হয়েছে। তারা হামলা চালাচ্ছে মাজার, মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানে। বন্ধ হয়ে গেছে নারী ফুটবল ম্যাচ। সামনের দিনের চ্যালেঞ্জের পাশাপাশি এখন ডক্টর ইউনূস সরকার কোন কোন সমস্যার মধ্যে আছেন সেটিও রিপোর্টে তুলে ধরা হয়েছে। অর্থনীতির যে বেহাল দশা তা খুব সহসা ঠিক হওয়ার কোনো আশা নেই বলে রিপোর্টটিতে বলা হয়েছে। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো ভারতের সাথে সুসম্পর্ক না থাকা। আইসিজে বলছে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন থাকায় বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে ইউনূসের ক্যাবিনেট। রিপোর্টটিতে ডক্টর ইউনূসের সরকারের জন্য ভারত বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে ভারত বিরোধী মনোভাব না ছড়াতে ঢাকাকে উৎসাহিত করা উচিত ইউরোপীয় ইউনিয়নের। ক্রাইসিস গ্রুপ বলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি ইইউ এর জন্য অগ্রাধিকার হওয়া উচিত। এতে বলা হয়েছে যে ইউরোপীয় কূটনীতিকদের উচিত বাংলাদেশ সরকারকে বলা যাতে দেশটিতে ভারত বিরোধী মনোভাবকে উস্কে না দেয়। দেশটিতে ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিলে তা ইউনূস সরকারের জন্য সমস্যা আরো বাড়াবে। রিপোর্টটিতে আরো বলা হয়েছে 10 লাখ রোহিঙ্গা নিয়ে হিমশিম খেতে হচ্ছে ইউনূস বাহিনীকে। আইসিজি বাংলাদেশকে পরামর্শ দিয়েছে আরাকান আর্মির সঙ্গে ঢাকার যোগাযোগ বাড়ানো উচিত। এর আগের রিপোর্টেও আইসিজি আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছিল। তবে সহসা রোহিঙ্গা সমস্যার সমাধান দেখছে না সংস্থাটি। সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো বিশ্বব্যাপী আন্তর্জাতিক তহবিল কমছে। এতে শুধু আমেরিকাই নয়, ইউরোপীয় ইউনিয়নও ফান্ড কমাবে। বাংলাদেশ আরো অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে 90 দিনের জন্য অনুদান স্থগিত করেছে। ইউর সদস্য সুইজারল্যান্ড 30 জানুয়ারি জানিয়ে দিয়েছে দেশটি আর বাংলাদেশকে আর্থিক সাহায্য দিবে না। সব দিক মিলিয়ে নতুন সংকটে পড়তে যাচ্ছে দ্য ইউনূস টিম। সেই সংকটগুলো হানিমুন থেকে কতটা বিচ্ছেদের দিকে ঠেলে দিবে সেটি এখন দেখার বিষয়। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা, শেখ হাসিনার অনেক কাছের লোকও হয়তো টের পাননি 45 মিনিটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছেন তখনও মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, ডাক দিয়েছে হরতাল অবরোধেরও। আদৌ কি সম্ভব কয়েক মাস বা বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন? কি বলছেন বিশেষজ্ঞরা? সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো হলো 16 বছরের শাসনামলে, বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা এবং মানবতা বিরোধী অপরাধ সহ সকল নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। আলী রিয়াজ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একটি কমিশনের ভাইস চেয়ারম্যান। তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত করার কাজ করছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার হতে হবে, যার মধ্যে শেখ হাসিনা অন্তর্ভুক্ত। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে।
বিদেশে থাকা জ্যেষ্ঠ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও টক শোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে দাবি করছেন ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে চলেছে। কিন্তু এই বক্তব্য দলীয় কর্মীদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। এসব বক্তব্যের নিচে মন্তব্য করে আওয়ামী লীগের জুনিয়র কর্মীরা পাল্টা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, বিদেশে নিরাপদ আশ্রয় থেকে বক্তব্য দেওয়া সহজ, কিন্তু দেশে কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।